শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদো। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রুশ হামলা, 9টি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্পেনের মাদ্রিদ বিমানবন্দরে চালু হচ্ছে ইইউর বায়োমেট্রিক ব্যবস্থা। অবৈধভাবে থাকার সময় দুর্ঘটনায় নিহত জুনায়েদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঐতিহাসিক রায় দিয়েছে গ্রিসের আদালত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য মারিয়া এই পুরস্কারে ভূষিত হলেন। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হল নোবেল, আর বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৃতিত্বের প্রমাণ দিয়ে এই পুরস্কার অর্জন করলেও শান্তিতে নোবেল পুরস্কারের ক্ষেত্রে রয়েছে আলাদা গুরুত্ব, যে কারণে প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক খাতে অবদান রাখা ব্যক্তিদের ঘিরে সৃষ্টি হয় নানা জল্পনা কল্পনার। প্রতিবারের মতো এবারও নোবেল পুরস্কার নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। এর প্রধান কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার জন্য বেশ কিছু দেশ মনোনীত করেছে। যদিও এসব মনোনয়ন দেওয়ার বেশ আগেই নোবেল কমিটি নির্ধারণ করে ফেলেছে কাকে তারা পুরস্কৃত করবেন। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে মারিয়া সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকার সাহস ও দৃঢ়তার এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টার জন্য মারিয়া এই পুরস্কারে ভূষিত হলেন বলে জানান নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনে তার সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া। তিনি বিভক্ত হয়ে যাওয়া রাজনৈতিক বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মারিয়া করিনা মাচাদোর জন্ম 1967 সালে ভেনেজুয়েলায়। ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে ব্যবসায় ক্যারিয়ার শুরু করেন। 1992 সালে তিনি অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি কারাকাসের পথ শিশুদের কল্যাণে কাজ করে। 2010 সালে মারিয়া জাতীয় পরিষদে নির্বাচিত হন। সর্বাধিক ভোটে জয়ী হয়ে রেকর্ড করেন। তবে 2014 সালে স্বৈরশাসকরা তাকে ক্ষমতাচ্যুত করেন। 2017 সালে তিনি প্রতিষ্ঠা করেন সোই ভেনেজুয়েলা কোয়ালিশন, যা দেশটির রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে। 2023 সালে তিনি পরের বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন, কিন্তু তার প্রার্থিতা আটকে দিলে তিনি এডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন জানান। বিরোধীরা তখন সারা দেশে সংগঠিত হয়। তারা ফল প্রত্যাখ্যান করে, কিন্তু স্বৈরশাসকরা ক্ষমতা আঁকড়ে ধরে থাকে এবং বিরোধীদের উপর চাপ অব্যাহত রাখে। মারিয়া এখনও গণতন্ত্রের জন্য অবিরাম তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোর রাতের হামলায় ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে একজন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। এছাড়া এই হামলার ফলে ইউক্রেনের অন্তত 9টি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিয়েভ শহরের প্রায় 28,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া এ রাতের হামলায় কিয়েভের একটি বহুতল অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। এতে অন্তত 12 জন আহত হয়। অন্যদিকে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন এই আক্রমণে পোলতাভার কেন্দ্রীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেখানে প্রায় 17,000 গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছে। এই অবস্থায় দ্রুত পানি ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শীত আসার আগে রাশিয়া বেসামরিক ও জ্বালানি অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করছে। স্পেনের মাদ্রিদের বারাজাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউরোপিয়ান ইউনিয়নের নতুন প্রবেশ ও প্রস্থান ব্যবস্থা বা ইইএস বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই আধুনিক ব্যবস্থা ইইউর বাইরের দেশগুলোতে ভ্রমণকারীদের জন্য বায়োমেট্রিক চেকিং চালু করবে, যার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে এবং স্পেনে ঢোকার প্রক্রিয়া আরও সহজ হবে। আগামী রবিবার থেকে ধাপে ধাপে এই ব্যবস্থা চালু হবে। নতুন নিয়ম অনুযায়ী ভ্রমণকারীদের সীমান্তে পাসপোর্ট স্ক্যান করতে হবে এবং আঙুলের ছাপ ও ছবি দিতে হবে। এটি হবে একটি স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন পদ্ধতি। ইইউ জানিয়েছে পুরো প্রক্রিয়াটি আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে ইউরোপের অন্যান্য দেশ ও বন্দরে চালু হবে। 2026 সাল নাগাদ পুরো শেনজেন অঞ্চলে এটি সম্পূর্ণরূপে কার্যকর হবে। El día 12 de octubre comenzamos con este. আমরা মাদ্রিদ বারাজাস বিমানবন্দরে সিস্টেমটি চালু করার মাধ্যমে গোলাই পর্ব শুরু করেছি। এটি অন্যান্য সীমান্ত চেকপয়েন্টেও ধীরে ধীরে বাস্তবায়িত হবে। শেনজেন এলাকার মধ্যে স্পেনের 81টি বহিরাগত সীমান্ত চেকপোস্ট রয়েছে, যা স্পেনকে ইইউ এর সবচেয়ে বেশি বহিরাগত সীমান্তযুক্ত দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে। তাই এই প্রক্রিয়াটি এসব চেকপোস্টে অনেক বেশি কার্যকর হবে। Con más fronteras exteriores dentro de la Unión Europea. মানবাধিকার ও ন্যায় বিচারের ক্ষেত্রে ইউরোপ বরাবরই শীর্ষ অবস্থানে। সেই ধারাবাহিকতায় গ্রিসে এক ঐতিহাসিক রায় প্রমাণ করেছে বৈধ কিংবা অবৈধ সবার জন্য ন্যায় বিচার সমান। গ্রিসে 7 বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি জুনায়েদ আহমেদের পরিবারের পক্ষে রায় দিয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় 3 কোটি টাকা প্রদানের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লালনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের সন্তান জুনায়েদ আহমেদ ভাগ্য পরিবর্তনের আশায় 2015 সালে গ্রিসে পাড়ি জমান। সেখানে 3 বছর বসবাস করেও বৈধ হতে পারেননি এবং পরিবারকেও দিতে পারেননি কাঙ্ক্ষিত স্বস্তি। এরই মাঝে 2018 সালের 14 আগস্ট গ্রিসের নেয়া মানোনাদা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন জুনায়েদ। 2018 সালে একটি সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জ থানার বাগা ইউনিয়নের লালনগর গ্রামের জুনায়েদ ভাই ইন্তেকাল করেন। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা টাকা পাইতে সক্ষম হই এবং ওই টাকাটা ওনার ফ্যামিলির হাতে আমরা পৌঁছে দিয়েছি। জুনায়েদের মৃত্যুর পর বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস ও কমিউনিটি নেতা জবরুল ইসলামের উদ্যোগে আদালতে মামলা দায়ের করা হয়। দীর্ঘ 7 বছরের আইনি লড়াই শেষে সম্প্রতি গ্রিসের একটি আদালত জুনায়েদের পরিবারের পক্ষে ঐতিহাসিক রায় দেয়। রায় অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ জুনায়েদের পরিবারকে বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকা প্রদান করার নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এবং গোলাপগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ ইন গ্রিসের সমন্বয়ে আমরা আইনি সহযোগিতার দ্বারস্থ হই। তার প্রেক্ষাপটে প্রাথমিক একটি রায় হয়। রায়ের মাধ্যমে ওনার পরিবার প্রায় 3,30,000 টাকা মানে বাংলাদেশি টাকার মতো একটি কম্পেনসেশন অ্যাপ্রুভ করে। বাংলাদেশের জুনায়েদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে জুনায়েদের মা ও ভাই এই রায়ে আংশিক স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টদের প্রতি। গিরিশ মারা গেছেন 7 বছর হয়েছে। গ্রিস আদালতের এই রায় শুধু একটি পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করল না, বরং ইউরোপে মানবাধিকার ও ন্যায় বিচারের আরেকটি অনন্য উদাহরণ তৈরি করল বলে জানান এই কমিউনিটি নেতা। শেষ পর্যন্ত এখানে মোটামুটি এই সবগুলা ডকুমেন্টস দেখার পরে আমরা কোর্ট থেকে মোটামুটি ভালো একটা পজিটিভ রেজাল্ট পাইছি। আইনি বিশ্লেষকরা বলেন, গ্রিস আদালতের এই রায় আন্তর্জাতিক মানবাধিকার নীতির প্রতিফলন এবং ইমিগ্রেন্টদের ন্যায় বিচারে ইউরোপিয়ান মানদণ্ড বজায় রাখার দিক থেকে তা গুরুত্ব রাখে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নোয়াখালীকে পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ইতালি শাখা। আহ্বায়ক আব্দুল মান্নান হীরা ও সদস্য সচিব সাংবাদিক জায়দুল হক সোহেলের নেতৃত্বে স্মারকলিপিটি দূতাবাসের প্রথম সচিব শ্রম ও কল্যাণ আসিফ আনাম সিদ্দিকী এবং প্রথম সচিব দূতালয় প্রধান মারজুক ইসলামের হাতে হস্তান্তর করা হয়। আন্দোলনকারীরা জানান, নোয়াখালীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি শুধু আঞ্চলিক স্বার্থ নয়, বরং দেশের উন্নয়ন কাঠামোর অংশ হিসেবেই বাস্তবায়ন হওয়া উচিত। অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী সমিতি এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।